সাম্প্রতিককালে এডুকেশন সেক্টরে ঘটে যাওয়া দুটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজ। একটি হলো শিক্ষামন্ত্রী মহোদয় কেন অন্যের দায় ওনার কাঁধে নিলেন, উনি কি জেনে শুনে নিলেন? দ্বিতীয়টি হলো যে আমাদের সন্তানদের প্রতিবাদের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি উদ্বেগের বিষয়। আসুন প্রথমটিতে, আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানে ওভারঅল এডুকেশন সেক্টরে একজন ব্যক্তির পক্ষে সব কিছু তদারকি করা, দেখা করা একেবারেই অসম্ভব, অবাস্তব। পৃথিবীর কোনো সমাজ পাবেন না যেখানে একজন স্কলারের পক্ষে সব কিছু করা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশাল বড় কনসেপ্ট, ক্যারিকুলামের ব্যাপার আছে, ক্লাসরুম টিচিংয়ের ব্যাপার আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে, কোয়েশ্চেন সেট করার ব্যাপার আছে, তারপর আপনার ট্রেনিংয়ের ব্যাপার আছে, তারপরে ক্যারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপার আছে, স্টাডি মেটেরিয়ালস তৈরি করার ব্যাপার আছে, অনেক কিছু, কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে গোটা জিনিসটাকে আমরা বলি এডুকেশন সেক্টর। সেই এডুকেশন সেক্টরে শৃঙ্খলার জন্য একজন থাকে সবার উপরে, উনি আমাদের দেশে মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয়। তাহলে শিশুদের প্রশ্ন কি এডুকেশন মিনিস্টার করে থাকেন? না, করার কথা না। তাহলে বাচ্চাদের পরীক্ষার পর রেজাল্ট তৈরি করার কাজ কি শিক্ষামন্ত্রী মহোদয়ের? না, সেটিও না। তাহলে প্রশ্ন কঠিন হলো কি হলো না, এটি তো ওনার বিষয় না। রেজাল্ট কেমন হবে এটিও ওনার বিষয় না। বাচ্চারা বলছে, ওনাকে দায় দিচ্ছে, উনি দায় নিচ্ছেন। উনি কেন দায় নিচ্ছেন? প্রশ্ন তৈরি করার জন্য নিশ্চয়ই একটি টিম আছে, আবার প্রশ্ন দেখার জন্য আরেকটি টিম আছে যে প্রশ্ন ঠিক আছে কিনা। যেভাবে আমরা কাজ করি ইন্টারন্যাশনাল কারিকুলামে আন্ডারে থেকে, তারপর প্রশ্নের মান কেমন হবে, এটি কি মিনিস্টার সাহেবের কাজ? ভেবেছেন একবার আমরা আমাদের চিন্তা চেতনা কোথায় চলে গেছে? এডুকেশন মিনিস্টার সাহেব একটি শৃঙ্খলার প্রতীক। উনি ফ্যাসিলিটেট করবেন, উনি সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় কাজে লাগাবেন। কিন্তু কাজগুলো তো করবে বিভিন্ন সাব কমিটি আছে, টিম আছে। প্রশ্ন করার দায়িত্ব যারা, ওনার কাজ প্রশ্ন করা। এখন যারা প্রশ্ন করেছেন ওনাদের সাথে ক্লাসরুমে টিচিংয়ের রিলেশন ছিল কি ছিল না, এটি দেখার দায়িত্ব এডুকেশন মিনিস্টার সাহেবের না। প্রশ্ন কঠিন হয়েছে কিনা, প্রশ্নে পাশ কতটুকু করানো হবে, এটি দেখার দায়িত্ব, যে এটি করার দায় কি এডুকেশন মিনিস্টার সাহেবের? কোনো দিনই না। উনি আলোচনার অংশ হতে পারেন, উনি নেতৃত্ব দিতে পারেন, কিন্তু জিনিসটি আসবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে। ইন্টারন্যাশনাল কারিকুলামে আমরা কিভাবে করতে দেখি, প্রশ্ন যারা করেন, প্রশ্নের সব স্ক্রিপ্টস হাতে পাওয়ার পর এগুলো নিয়ে ওনারা বসে গ্রেডিং কি হবে, অ্যাসেসমেন্টের গ্রেডিং থ্রেশহোল্ড যেটা কি হবে, এটা মন্ত্রী মহোদয় তো ডিসাইড করে দেন না। এটা ডিসাইড করেন তো সংশ্লিষ্ট ব্যক্তিরা, এক্সপার্ট আছে। আমাদের সে এক্সপার্ট হয়তো দুর্বল, আমাদের সে এক্সপার্ট ওইভাবে তৈরি হয়নি। যেটুকুই হয়েছে সেটুকু তো ওনাদের কাজ, এটি তো মন্ত্রী মহোদয়ের কাজ না। তাহলে উনি কেন দায়িত্ব নিচ্ছেন? এটি নেওয়া ঠিক না। এতে দুটো জিনিস হচ্ছে, মানুষের প্রত্যাশা ওনার উপর চলে আসছে যে উনি বুঝে সব কিছু করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, ওনার নিজের থেকে বলা উচিত ছিল যে এর একক দায়িত্ব ওনার না। তাতে করে ওনার নিজের মধ্যে একটা অহমিকা চলে আসতে পারে, যেটি বুঝে আমার কাজ না, মোটেও আপনার কাজ না। আপনার কাজ হলো সবাইকে চমৎকারভাবে একটা টিম সাজিয়ে, টিমের মাধ্যমে আপনি কাজ আদায় করবেন। দেখবেন যে জায়গায় আপনার ঘাটতি আছে আপনি শিখবেন। আপনি সব কিছু জানবেন সেটি আমরা আশা করি না। পৃথিবীর কোনো সমাজ এটি হয় না। আপনার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এক্সপার্ট আছে, তাদের কাছ থেকে আপনি জানবেন, তাদের কাছ থেকে শুনবেন, শুনে আপনি আপনার চিন্তা আপনি ওখানে কন্ট্রিবিউট করবেন। নাম্বার 1। এবার সে নাম্বার 2, এডুকেশন সেক্টরে কিছু কিছু সিদ্ধান্তহীনতা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাচ্চাদেরকে পরীক্ষার সেন্টারে নিয়ে যাওয়া, এগুলোর সাথে আমি একমত না। এটি অন্যায় হয়েছে, বাচ্চাদের উপর জুলুম হয়েছে, এটার জন্য আমি প্রতিবাদ করি। বাচ্চারা যে প্রতিবাদ করছে আমি তাদের সাথে একমত। এটি হওয়া উচিত হয়নি। এটি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখানে কিছুটা হজবরল হয়ে গেছে, সিদ্ধান্তের পর কাউন্টার সিদ্ধান্ত এসছে, এটা অনুচিত। এটা আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন উঠে। যাই হোক, এখন বাচ্চারা প্রতিবাদ করবে, এইটুকু পর্যন্ত আমি একমত আছি।
কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দুটো জিনিস আমার নজরে এসেছে। একটি হলো বাচ্চারা যেসব ভাষা ইউজ করছে ছাত্র সুলভ না। আমরাও প্রতিবাদ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ করেছি, আমি পথনাটক করেছি। আমরা প্রচার করি না, সবচেয়ে বেশি পথনাটক গাড়িতে করে রমনা মঞ্চে, টিএসসিতে, শহীদ মিনারে, স্মৃতিসৌধে আমরা আমাদের টিম নিয়ে আমরা প্রতিবাদ করেছি প্রচুর প্রচুর। ওইসবের কিঞ্চিত ব্যবহার করতে পারলেই দেশে মন্ত্রী মিনিস্টার হওয়া যায়। ওগুলো আমরা করি না, এখনো করতে চাই না। প্রশ্ন হলো যে আমরা কি আমাদের ভাষা চেঞ্জ করেছি? না। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন প্রতিবাদী ছিলাম, আমাদের প্রতিবাদের ভাষা আরো সুন্দর থেকে সুন্দরতর হয়েছিল। যখনই আমরা রেগে যেতাম আমাদের এক্সপ্রেশন আরো স্ট্যান্ডার্ড হতো, সফিস্টিকেটেড হতো। আমরা রেগে গেলে আমাদের এক্সপ্রেশন যদি স্ট্যান্ডার্ড না হয়, তাহলে বহির্বিশ্বে আমাদের যে একটা ইমেজ, এটা কোথায় আসবে জানেন? আমি বলছি আপনাদেরকে, আমাদের সন্তানদেরকে। প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদ করতে যে আমাদের গোটা এডুকেশন সেক্টর, আমাদের যুব সমাজের ইমেজকে আপনারা নিচে নামাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার পয়েন্ট টু থেকে নাম্বার ওয়ান, এবার পয়েন্ট টু নাম্বার টু। আমি শুনেছি বেশ কিছু ছেলে মেয়ে অনেক পড়াশোনা করে ওনারা বলছেন যে যেটা পড়েছি সেটা আসেনি। দুঃখ। এখান থেকে আমি শিখেছি যে সেই যে মুখস্থ করার বিদ্যা, সেই বাচ্চার কষ্ট যে এত পড়লাম মানে কি? পুরনো প্রশ্ন ঘাটলাম, কোথাও কমন পড়ল না। কমন পড়ার মানে কি? আমি মুখস্থ করে যেটা শিখে এসেছি সেটাই আমি করতে চাচ্ছি, ক্লাসরুমে রিপ্রোডিউস করতে চাচ্ছি। এই কালচার থেকে ফিরে এসে আমাদেরকে ক্রিয়েটিভিটির দিকে মন দিতে হবে। এটি বহুবার বলছি, চিরকাল বলে যাব, যতদিন বেঁচে থাকে বলে যাব যে এটি পড়াশোনার না। এইটি কোনো অবস্থাতে মুখস্থ করে, মুখস্থ বিদ্যা ক্লাসরুমে লিখে এসে তারা আমাদের সমাজে বড় হয়ে সরকারি জবে এসে আমাদের সমাজপতি হবে। সেই সমাজপতি পৃথিবীকে, দেশকে, সমাজকে, পরিবারকে কিছুই দিতে পারবে না, শুধু দিতে পারবে ঘুষের কিছু টাকা। সেই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন সব।